তারেক রহমান দিল্লি সফরে গেলে খুলবে সব সমস্যা সমাধানের পথ, আশাবাদী ভারতীয় হাইকমিশনার। বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। ভারতীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই অমীমাংসিত সমস্যাগুলির সমাধানে কাজ করবে দিল্লি। We can collectively identify practical solutions to the above challenges. বাংলাদেশের উদীয়মান শিল্পে বিনিয়োগে আগ্রহী ভারত। আলোচনায় পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টারের মতো খাত। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখার তাগিদ। ফ্যাসিবাদ মুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, রাজস্ব সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। কর ব্যবস্থাপনাকে দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের। উল্টো পথে হাঁটছে সরকার, বলছে বিরোধী দল। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছে মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, বাংলাদেশের সরকার প্রধান দিল্লি সফর করলেই অমীমাংসিত যে কোনো সমস্যার সমাধানে কাজ করার বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতা যৌথভাবে সমাধান করতে হবে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা সমীকরণ। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং তাকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে টানাপোড়েন থাকলেও ভবিষ্যতে তা পেছনে ফেলে পারস্পরিক সম্পর্কের জন্য নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি। অতীত ভুলার প্রয়োজন নেই, আবার অতীতে আটকে থাকলে হবে না। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রতি ভারতও শ্রদ্ধাশীল বলে মন্তব্য হাই কমিশনারের। তিনি আরও জানান, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় নয়াদিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই অমীমাংসিত সমস্যাগুলির সমাধানে কাজ করবে দিল্লি। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থানও তুলে ধরেছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ জানান, সম্পর্ক উন্নয়নের জন্য বাণিজ্য সহ সকল সমস্যার সমাধান জরুরি। We can collectively identify practical solutions to the above challenges. Greater predictability and ease of doing business will benefit businesses in both countries. I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুদেশই সমানভাবে উপকৃত হবে। Bangladesh wants to see an economic partnership that is equally beneficial and brings tangible changes in the lives of our peoples. ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের উদীয়মান শিল্পে বাণিজ্যে আগ্রহী ভারত। তালিকায় আছে পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টারের মতো খাত। পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব অবকাঠামো নির্মাণেও। ঢাকা সফরে এসে এমন আগ্রহের কথা জানিয়েছে ভারতীয় শিল্প কনফেডারেশনের প্রতিনিধি দল। মঙ্গলবার তারা দিনভর বৈঠক করেন বাংলাদেশের একাধিক মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের সাথে। জানান, দুই দেশের বাণিজ্যিক বোঝাপড়া ভালো হলে রাজনীতিবিদরাও নতুন বার্তা পাবেন।
প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে কয়েক বছর ধরে। রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা চলছে, তবে নানা সমীকরণে বাণিজ্যের গতিও সে অর্থে বাড়ছে না। অথচ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ কম বেশি $12 বিলিয়ন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মাঝে মঙ্গলবার ঢাকায় আসে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন CII এর মহাসচিব চন্দ্রজিৎ ব্যানার্জি। সকালে বাণিজ্য মন্ত্রীর সাথে প্রথম বৈঠকে বিনিয়োগের নতুন খাত, দেশটির উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য যোগাযোগ, শুল্ক অশুল্ক বাধা আর ভিসা জটিলতা নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী জানান, ভারতের সাথে বাণিজ্য আগের অবস্থায় নেয়ার চেষ্টা চলছে। ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাথে বৈঠক করে ভারতের বাণিজ্য প্রতিনিধি দলটি। এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তখন পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, বায়োটেকনোলজির মতো নতুন খাতে বাণিজ্যের আহ্বান জানায় ভারত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলা হয়, দেশটির যেসব কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে ব্যবসা করছে, তারা বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী। ভিসাই হোক কিংবা কোথাও কিছু ডিউটির ব্যাপার হোক কিংবা কোথাও কিছু গণ্ডগোলের ব্যাপার হোক, সেগুলো নিয়ে কথাবার্তা হতেই থাকে এবং সেই গণ্ডগোলগুলো আমাদের দুটো সাইডের থেকেই খুব ভালো রিসেপশন আছে মেটানোর বলে আমাদের মনে করি, যেগুলো ব্যবসার দিকে অবস্টেকল। দুটো সরকার যখন দেখবে যে দু দেশের বিজনেস কমিউনিটি টাস্ক ফোর্স হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, প্রস্তাব নিয়ে আসছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ অ্যাটমসফিয়ার। তো এই ফিলসফি নিয়ে আমরা আগে বাড়ছি। there are multiple channels, আপনি জানেন, সবাই জানে, there are multiple channels of communication. We are one of them and surely we will take messages back. এ সময় ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানায় FBCCI। দুদেশের বাণিজ্য বৃদ্ধিতে মানে অশুল্ক বাধা যেগুলো আছে, যেগুলো অনেক সময় আমরা পলিটিক্যালি কানেক্টেডও বলে থাকি, তো এই বাধাগুলো দূর করার ক্ষেত্রে তারাও তাদের সরকারের উপরে মানে চাপ প্রয়োগ না বলে আমি বলি যে তারা মানে আলোচনাটা আরেকটু মানে জোরদার করবেন। 14 সদস্যের ভারতীয় শিল্প কনফেডারেশনের প্রতিনিধি দল ঢাকা ছাড়বে বুধবার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর ব্যবস্থাপনাকে সহজ এবং দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির চেষ্টা কখনোই টেকসই পদ্ধতি নয়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অতীতের ঘটনা ভুলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে সরকার। রাজস্ব আদায়ের কৌশল ও করণীয় ঠিক করতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় রাজস্ব সম্মেলনের, যেখানে চলতি বছরের 6 লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সরকারের নীতি ও পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি এ খাতের সংকট আর সম্ভাবনা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সে আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের দায়ে অনেক কর্মকর্তার বরখাস্ত, দণ্ড ও বিভাগীয় শাস্তি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান আগতরা। প্রধানমন্ত্রীও আশ্বাস দেন, সৎ ও যোগ্যদের বিষয়ে বিবেচনা করবে তার সরকার। আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন, তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। এ সময় করদাতাদের সাথে রাজস্ব কর্মকর্তাদের আস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, দেশে কর ভিত্তি এখনো সংকীর্ণ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন।
এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। বিশ্বে ব্যবসার নতুন নতুন মডেল তৈরি হচ্ছে জানিয়ে এনবিআর কর্মকর্তাদের বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার একটি সমৃদ্ধ, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়তে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। পরে সম্মেলনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ হয় দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের। সে সময় এই ব্যাখ্যা চায় ঢাকা। মিয়ানমারের তথ্যকে ভুল উল্লেখ করে জাতিসংঘের নিবন্ধিত তথ্যকে গ্রহণযোগ্য বলেও জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কৌশলগত পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিয়ানমার সরকারের উপর আস্থা রাখতে চায় ঢাকা, চায় নিরাপদ পরিবেশে প্রত্যাবাসন। শেখ হাসিনা সরকার প্রত্যর্পণ চুক্তি করেই রোহিঙ্গা ইস্যু জটিল করেছে বলেও মত দেন প্রতিমন্ত্রী। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। একটা ভালো পরিবেশেই মিয়ানমারের ডিজির সাথে অ্যাম্বাসেডার আলোচনা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুতগতিতে করবেন। বিএনপির নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই প্রত্যয়ের কথা জানান। বলেন, দলের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে এগিয়ে যাবে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র 3 বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান তার চেয়েও দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। সরকার আসার পরে 2-3 মাস লাগে একটা সেট আপ করতে। এই 3 মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, খাল কর্পোরেশনের ফ্যামিলি কার্ড বলেন, এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত কর্মসূচিকে সামনে দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করবে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখবো। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা সেই ঐতিহ্য ও সুযোগকেই সফলভাবে কাজে লাগাতে চান। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ও ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে। গত 6 মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে তারা, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে গ্যাস জ্বালানি সংকট সমাধানে বিরোধী দল লিখিত পরামর্শ দিয়েছে বলেও জানান তিনি। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরোয়ার। তিনি আরও বলেন, রিজার্ভ বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবেলা ছাড়া সরকারের কোনো সফলতা নেই। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি আমরা চেষ্টা করতাম। বিএনপি সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতারাও। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে লিখিত বক্তব্যে অর্থনীতি, কূটনীতি, কৃষি, জনপ্রশাসন সহ নানা খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল। বলেন, মোটা দাগে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ সরকার। সরকার অ্যাকর্ডিং টু
হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ, এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করেই বিরোধী দল গ্যাস ও জ্বালানি সংকট মোকাবেলায় পরামর্শ দিয়েছে। জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে এটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা হচ্ছে মৌলিক ব্যর্থতার দ্বিতীয়। জামাতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জাতিকে দেয়া ওয়াদা বরখেলাপ করেছে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করতে 2 দিনের সফরে কাতারে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার ভোরে একটি ফ্লাইটে তিনি কাতার যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন। মূলত এলএনজি সরবরাহ নিশ্চিত করতেই কাতারের বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করবেন মন্ত্রীরা। অংশ নেবেন একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে। 19 আগস্ট রাতে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেছেন, সরকারি কর্মচারী হয়ে সরকারের মন্ত্রী সচিবকে নিয়ে ফেসবুকে ট্রোল করা, মিম বানানো নৈতিক নয়। এ সময় ফেসবুকে নিজেকে নিয়ে ট্রোল করা ভিডিওর উদাহরণ টেনে বলেন, শিক্ষক হয়েও যারা বর্তমান সরকারকে নিয়ে নেতিবাচক কথা বলছেন, তারা শিক্ষকতা নাকি রাজনীতি করেন তা নিয়ে সন্দেহ আছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে এক অনুষ্ঠানে শিক্ষা সচিব এমন ট্রোল মিম না করার নির্দেশ দেন। 2018 সালের পর নতুন করে সরকারি হওয়া কলেজের শিক্ষকদের প্রথম প্রশিক্ষণ। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে মঙ্গলবার শুরু হয় 45 দিনের এই কর্মশালা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বলেন, সরকার, মন্ত্রী ও সচিবদের সমালোচনা করা যাবে না। আমরা দুঃখ পাই যখন দেখি কোনো শিক্ষকরা যিনি সরকারি চাকরি করে তিনি শিক্ষামন্ত্রী সমালোচনা করে, শিক্ষা সচিবের সমালোচনা করে, শিক্ষা মন্ত্রণালয় সমালোচনা করে। সরকারি অফিসার হিসেবে কি পারি এটা আমি করতে? রাইট, পারি না। তার কথাকে সমর্থন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কর্মচারী হয়ে সরকারের মন্ত্রী সচিবকে নিয়ে ফেসবুকে ট্রোল করা, মিম বানানো নৈতিক নয়। ফেসবুক খুললে দেখি টিচাররা ট্রোল করে, মিম বানায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, সচিবের বিরুদ্ধে, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে নেগেটিভলি। Tell you see now, he's not interested in teaching. He's interested in do politics. Am I right? And criticizing your current administration, being a teacher, is unethical? Of course. Am I right? এর আগে মঙ্গলবার দুপুরে বনানীতে এক অনুষ্ঠানে তিনি 2028 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন কারিকুলামের ঘোষণা দেন। এর জন্য একটি কমিটি গঠনের কথাও জানান মন্ত্রী। আমরা কারিকুলামে এগুলো ইনক্লুড করব 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়ে, এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যেই কারিকুলাম কমিটি 2028 এর বই লিখবে। খেলায় খেলায় শিক্ষা বিষয়ক কর্মশালায় মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চায় সরকার। পরে আমরা একটা জায়গায় এইবার তড়িঘড়ি করে শুরু করেছি, কিন্তু আগামীতে 1 থেকে শুরু হবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। গঙ্গা চুক্তি করতেই হবে, তবে নবায়নের অজুহাতে চুক্তির ত্রুটি এড়িয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। জানান, 1977 সালের চুক্তির শর্ত সামনে নিয়ে আসতে হবে। এটিকে অন্তর্ভুক্ত করলে পানির ন্যায্য হিস্সায় সুবিধা পাওয়া যাবে। বিকালে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। চুক্তি আমাদেরকে করতেই হবে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যদি আইনের আশ্রয় নিতে হয়, সেটাও করতে আমরা রাজি আছি। 1977 এর যে ক্লজটা, সেই ক্লজটা যদি আমরা ইনক্লুড করতে পারি, আমি মনে করি শতভাগ আমাদের যে রাইট সেটা আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।